স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের প্রশ্ন কাঠামো অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝে নাও, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাকে প্রথমে বুঝে নাও। তারপর তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের টোটাল 40 নম্বরের পরীক্ষা হয়, এটা তোমরা জানো যে 4 সেমিস্টার তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। সেখানে 8 নম্বরের প্রশ্ন একটি অ্যান্সার করতে হবে। কি বললাম? 8 নম্বরের প্রশ্ন একটি অ্যান্সার করতে হবে এবং 8 নম্বরের প্রশ্ন কেবলমাত্র তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে থাকবে। তোমাদের 4 সেমিস্টারে ইতিহাসে টোটাল 4টি অধ্যায় আছে, তার মধ্যে 2 নম্বর যে অধ্যায় ওখান থেকেই কেবলমাত্র একটি 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবারে দ্বিতীয় হচ্ছে তোমাদের 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। কি বললাম? 5টা 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ টোটাল 20। এবং 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, তৃতীয় অধ্যায় থেকে একটি এবং তারপরে 4 নম্বর অধ্যায় থেকেও একটি, অর্থাৎ টোটাল 4 নম্বরের প্রশ্ন হচ্ছে 5টি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে 4 নম্বরে। এবং তারপরে থাকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন তোমাদের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমাদের টোটাল 4টে অধ্যায় আছে, প্রতিটা অধ্যায় থেকে একটি করে 3 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও এবং এই সাজেশনটা ফলো করো প্রথম থেকে। আশা করি তোমরা এখান থেকে 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের সিলেবাস অনেক বড়, তবে সেখান থেকে অনেক সংক্ষিপ্ত করে আমি সাজেশন তৈরি করে দিয়েছি এবং এর থেকেও যদি তোমরা বেশি সংক্ষিপ্ত করতে যাও তাহলে কিন্তু পরীক্ষার সময় সমস্যা হতে পারে। তাই সাজেশনটা দেখো এবং অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা এইচএসের ক্লাস চাইছো কিনা, অর্থাৎ তোমরা এই যে আমি সাজেশন আপলোড করলাম এর অ্যান্সারগুলো তোমরা চাইছো কিনা। তাহলে আমি কিন্তু পরবর্তীকালে তোমাদের সঙ্গে অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো অধ্যায় 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম অধ্যায় থেকে তোমাদের 3-4 নম্বরের প্রশ্ন আসে। প্রথম অধ্যায় থেকে 3-4 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যের কারণ। দ্বিতীয় আছে যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রকৃতি আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। প্রত্যক্ষ কারণ বলতে তোমাদের ওই এনফিল্ড রাইফেলের যে ব্যাপারটা আছে, অর্থাৎ ওখানে এনফিল্ড রাইফেলের যে বন্দুকের যে গুলিটা থাকতো তার যে মোড়কটা থাকতো সেটা গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি থাকতো এবং সেটাকে হিন্দু এবং মুসলমান উভয় জাতির সৈনিকরা ব্যবহার করতে দ্বিধাগ্রস্ত করতো। সেই বিষয়টা এখানে লিখতে হবে। এটা সাধারণত তোমরা 3 নম্বরের জন্য শর্টস নোটস তৈরি করে নেবে। তারপরে কি আছে দেখো, বিদ্রোহের ফলাফল বা প্রভাব আলোচনা করো। বিদ্রোহের ব্যর্থতার কারণ আলোচনা করো। তারপরে দেখো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? পরের প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল? পরের প্রশ্ন বিদ্রোহ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। এবার দেখো 2 নম্বরের অধ্যায় থেকে দেখে নাও তোমরা, অর্থাৎ সেকেন্ড অধ্যায় 2 নম্বরের অধ্যায় থেকে তোমাদের কিন্তু অধ্যায় 2 থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্নও থাকবে। 8 নম্বরের প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে যেগুলো তৈরি করবে দেখো। আর তোমাদের আমি কি বলেছি, কেবলমাত্র 8 নম্বরের প্রশ্ন অধ্যায় 2 থেকেই থাকবে। অধ্যায় 2 থেকে 8 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো এবারে এখানে প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন,
ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের উদ্যোগ, এটাও ভালো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, চরমপন্থী রাজনীতিতে বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, লালা রাজপথ রায়ের ভূমিকা। নেক্সট আছে দেখো, ভারতের অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা। পরের প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, চম্পারণ, খেদা, আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির ভূমিকা। নেক্সট আছে দেখো, আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সামাজিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্যের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এবারে এখান থেকে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে 3-4 নম্বরেরও প্রশ্ন তৈরি করতে হবে। 3-4 নম্বরের জন্য যে প্রশ্ন তোমরা তৈরি করবে দেখো, আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো, সিমলা দৌত সম্পর্কে টিকা, মল্লে মিন্টো সংস্কার আইন সম্পর্কে আলোচনা করো, ভারতের মধ্যে সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি কী নীতির কী প্রক্রিয়া হয়েছিল, সেফটি ভাল্ভ তত্ত্ব, নরমপন্থী কাদের বলা হয়, চরমপন্থী আন্দোলন সম্পর্কে লেখো, সুরাট অধিবেশনের গুরুত্ব, চরমপন্থী নেতা হিসাবে তিলকের ভূমিকা, লাল বাল পাল কাদের বলা হতো। নেক্সট হচ্ছে ভারতের রাজনীতিতে গান্ধীজির উত্থানের কারণ। নেক্সট আছে দেখো, নেক্সট আছে গান্ধীজির স্বরাজ ভাবনা আলোচনা করো। নেক্সট, চম্পারণ, খেদা ও আমেদাবাদ আন্দোলনের টিকা, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের ঘটনার গুরুত্ব আলোচনা করো, অহিংস অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা, ডান্ডি অভিযান সম্পর্কে টিকা, আইন অমান্য আন্দোলনে কৃষক সেনের ভূমিকা, মাস্টারদা সূর্য সেনের ভারতের ইতিহাসে স্মরণীয় কেন, 1935 সালে ভারত শাসন আইনের গুরুত্ব, ক্রিপস মিশন কি, এটি কোন রাজনৈতিক পটভূমিতে ভারতে আসে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয়রা কেন ক্রিপস মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে টিকা, মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা। এবার 3 নম্বর অধ্যায় থেকে দেখো, 3 নম্বর অধ্যায় থেকে কেবলমাত্র তোমাদের 3-4 নম্বরের প্রশ্নই আসবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করে পিডিএফ নোটস তোমরা পারচেস করতে পারো। অধ্যায় 3 থেকে দেখো, প্রথম প্রশ্ন এখানে, সংবিধান কাকে বলে। নেক্সট, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। নেক্সট, গণপরিষদ কিভাবে গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কিভাবে নারীদের অধিকারের বিষয়টি সুরক্ষিত করা হয়েছে। নেক্সট, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা কথাটির গুরুত্ব লেখো। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের পটভূমি ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের স্বাধীনতা লাভের পর কেন পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। মিশ্র অর্থনীতি বলতে কী বোঝো। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো। জোট নিরপেক্ষতার নীতি বলতে কী বোঝো। পঞ্চশীল নীতি কী। তারপরে বিশ্বশান্তি রক্ষায় জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা। 1990-এর দশকে অর্থনৈতিক সংস্কার বলতে কী বোঝো। বর্তমান বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা লেখো। এবার 4 নম্বর অধ্যায় দেখো, 4 নম্বর অধ্যায় থেকে 3-4 নম্বরের প্রশ্ন আসে। 3-4 নম্বরের প্রশ্ন 4 নম্বর অধ্যায় থেকে যেগুলো করবে দেখো, প্রথম প্রশ্ন, বাংলাদেশের ভাষা আন্দোলন কিভাবে স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল। পরের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা। নেক্সট, 1971 খ্রিস্টাব্দে ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে হস্তক্ষেপ করে। নেক্সট, টিকা হচ্ছে সেফটি, দেখো টিকা লেখো, ভারত সোভিয়েত মিত্রতা চুক্তি। নেক্সট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা। সিমলা চুক্তি টিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের কারণ।
1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এই প্রশ্নগুলো প্রথম থেকে তৈরি করো, আশা করি তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে।